সিডনির একটি সমুদ্র সৈকতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, এক আততায়ী সহ কমপক্ষে 10 জন নিহত, সন্দেহভাজন 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। থাই কম্বোডিয়ার সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত, সংঘাতে দুদেশের প্রাণহানি বেড়ে 25। ত্রাতো প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড সরকার। তোপের মুখে মমতা ব্যানার্জি, মেসির সফরে বিশৃঙ্খলার জেরে ব্যাপক সমালোচনা, মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করেছে বিজেপির নেতারা। দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিডনির একটি সমুদ্র সৈকতে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে কমপক্ষে 10 জন নিহতের খবর মিলেছে। তাদের মধ্যে এক অস্ত্রধারীও রয়েছে। 2 সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে নিরাপত্তা কর্মীরা। আহত কমপক্ষে 16 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। সৈকতটিতে ইহুদিদের ধর্মীয় অনুষ্ঠান চলছিল, সে সময় বন্দুক দিয়ে হামলা চালায় অন্তত 2 অস্ত্রধারী। ধারণা করা হচ্ছে পুলিশ সদস্য ছাড়াও এই হামলায় বেশ কয়েকজন ইহুদি ধর্মানুসারী হতাহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় এখনো খোলাসা করেনি কর্তৃপক্ষ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। হামলার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে ম্যাস শুটিংয়ের ঘটনায় দেশ জুড়ে চলছে তোলপাড়। ব্রাউন ইউনিভার্সিটির মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীর হামলায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় স্থানীয়রা। এখনও ধরাছোঁয়ার বাইরে হামলাকারী, সন্দেহভাজনের সন্ধানে চলছে চিরুনি অভিযান। বিশ্ববিদ্যালয়ের শনিবারের ওই গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে 2 জন, গুরুতর আহত হয়েছে অন্তত 9 জন। কড়া নিরাপত্তার চাদরে রোড আইল্যান্ড। হলুদ টেপের বেষ্টনীতে লকডাউনে ব্রাউন ইউনিভার্সিটি সংলগ্ন এলাকা। শিক্ষার্থীদের গতানুগতিক একটি দিন পরিণত হয়েছে বিভীষিকায়। শনিবার বিকেলে কালো পোশাক আর মাস্ক পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে অজ্ঞাত বন্দুকধারী। পরীক্ষার্থীদের লক্ষ্য করে শুরু করে এলোপাতাড়ি গুলি। এ ঘটনার প্রায় ঘণ্টাখানেক আগেই একটি গবেষণাগারের কাছে বন্দুকধারীর গতিবিধি টের পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সরে যাওয়ার নির্দেশনা দিয়ে জরুরি সতর্কবার্তাও পোস্ট করে অফিসিয়াল ওয়েবসাইটে। তবে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা নেওয়ার আগেই অপ্রত্যাশিত হামলায় হয় হতাহতের ঘটনা। পালাতেও সক্ষম হয় বন্দুকধারী। সন্দেহভাজনকে আটকে রোড আইল্যান্ড জুড়ে চলে চিরুনি অভিযান। মোতায়েন করা হয় পুলিশের 4 শতাধিক সদস্য। হামলাকারীর পরিচয় শনাক্তে খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে ভবন থেকে বের হতে দেখা গেছে। আমরা ক্যাম্পাসের সবগুলো নিরাপত্তা ক্যামেরার ফুটেজ ভালোমতো খতিয়ে দেখছি। মুখোশধারীর পরিচয় বের করতে তদন্ত চলছে। সন্দেহভাজন ব্যক্তি কালো রঙের পোশাক পরা, তার চেহারা দৃশ্যমান ছিল না, মুখে ধূসর রঙের মুখোশ পরিহিত ছিল সে। কেউ যদি তাকে শনাক্ত করতে পারে আমাদের যত দ্রুত সম্ভব জানানোর অনুরোধ করা হলো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সহ আরও অনেকে। যুক্তরাষ্ট্রে অহরহই ঘটে ম্যাস শুটিংয়ের ঘটনা। চলতি বছর নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে অন্তত 397টি বন্দুক হামলার ঘটনা হয়েছে। প্রাণ গেছে অন্তত 387 জনের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়ার মাঝে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুদেশই এটি নাকচ করে দিয়েছে। বরং নতুন করে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে থাইল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রীর দাবি, থাই সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধারেই এই অভিযান। জবাব দিচ্ছে কম্বোডিয়াও, তাই রাতভর পাল্টাপাল্টি গুলি ছুড়েছে 2 প্রতিবেশী দেশ। সংঘাত শুরুর পর দুপক্ষের অন্তত 25 জন নিহত হয়েছে। নিরাপত্তার জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে। যুদ্ধ সংঘাতের জেরে ছাড়তে হয়েছে নিজ বাড়ি। শরণার্থী শিবিরেই সন্তান জন্ম দিতে চলেছেন কম্বোডিয়ার এই নারী। গর্ভবতী অবস্থায় প্রাণ নিয়ে ছুটে চলেছেন এক আশ্রয় শিবির থেকে অন্য শিবিরে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করলেও পাল্টাপাল্টি হামলা চলছে থাই কম্বোডিয়া সীমান্তে। গভীর রাতেও সীমান্তবর্তী এলাকায় শোনা গেছে গোলাগুলির শব্দ। ট্রাম্পের দাবি পাত্তা না দিয়েই নতুন করে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে থাই সেনাবাহিনী। ত্রাত উপকূলীয় প্রদেশের একটি এলাকায় থাইল্যান্ডের সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার করতেই সামরিক অভিযান বলে দাবি দেশটির। কোনো যুদ্ধবিরতি আলোচনা হয়নি, কোনো চুক্তি হয়নি। ট্রাম্পের সাথে কেবল যুদ্ধ পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে কথা হয়েছে। কম্বোডিয়া আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। যুদ্ধক্ষেত্রের বাইরের একটি এলাকায়ও গুলি চালিয়েছে তারা। অনেক বেসামরিক নাগরিক আহত। তাই থাই সেনাবাহিনীকে সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষায় এগিয়ে যেতেই হবে। সংঘর্ষের জেরে ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাই সরকার। বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা বাণিজ্য। বেশিরভাগ বাসিন্দাদেরই সরিয়ে আনা হয়েছে সীমান্তবর্তী অঞ্চল থেকে। আশ্রয় হয়েছে শরণার্থী শিবিরে। এই কেন্দ্রটি 24 জুলাই থেকে উদ্বাস্তুদের আশ্রয় দিয়ে আসছে। এখানে কয়েক হাজার লোক রাখা যাবে। শৌচাগার, থাকার ব্যবস্থা, দিনে 3 বার খাবার এবং চিকিৎসা পরিষেবার সুবিধা রয়েছে। সীমান্ত থেকে এটি যথেষ্ট দূরে হওয়ায় বেশ নিরাপদ। আমরা 5 সদস্যের পরিবার থাকছি এখানে। আশ্রয় শিবিরে যথেষ্ট সুযোগ থাকার পরও আমরা নিজেদের বাড়িতে ফিরতে চাই। আমরা আমাদের বাড়িঘর, পোষা প্রাণীদের নিয়ে চিন্তিত। অন্যদিকে কম্বোডিয়ার বর্ডার থেকে সরিয়ে আনা হয়েছে লাখো বাসিন্দাদের। সেখানে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিচালনা করছে ধর্মযাজকরা। আশ্রয়কেন্দ্র পরিচালনাকারী সন্ন্যাসীকে আমি ধন্যবাদ জানাই। তিনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে আমরা কোথায় যেতাম জানি না। প্রায় সপ্তাহখানেক ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 2 দেশের 5 লাখেরও বেশি মানুষ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। লিওনেল মেসির কলকাতা সফরে চরম অব্যবস্থাপনার জেরে তোপের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। দলটির কেন্দ্রীয় নেতারা তুলোধুনো করছেন রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে। গোটা ভারতের জন্য এটি লজ্জাজনক আখ্যা দেওয়া হচ্ছে। উঠেছে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিও। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সফর ঘিরে তুলকালাম এই কাণ্ড কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে। 3 দিনের ভারত সফরের প্রথম দিনই বেশ অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মাত্র 20 মিনিটেই স্টেডিয়াম ত্যাগে বাধ্য হন তিনি। আয়োজকদের পাশাপাশি চরম এই অব্যবস্থাপনার জন্য দায়ী করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ছবি তোলা নিয়ে বাড়াবাড়ি তো সামাজিক মাধ্যমে এরই মধ্যে জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার। দাবি উঠেছে তার পদত্যাগেরও। 3 মাস পর বিধানসভা নির্বাচন, তাই মেসির সফর ঘিরে উত্তেজনায় রাজনৈতিক রং দিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার সুযোগ হাতছাড়া করছে না বিজেপি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করছেন বিজেপি নেতারা। অভিযোগ, নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন প্রভাবশালী এই রাজনীতিবিদ। তার নেতৃত্বে ধ্বংসের পথে বাংলা। পশ্চিমবঙ্গে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে পৌঁছেছে। সেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মেসি সমগ্র বিশ্বের কাছে একজন আদর্শ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মসমালোচনা করা উচিত। বাংলায় প্রতিদিন নিরীহ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, এটি উদ্বেগের বিষয়। बंगाल को वेस्ट बंगाल का और पूरे देश के लिए शर्मसार करने वाली घटना हुई। যে ধরনের অব্যবস্থাপনা হয়েছে তা প্রতিটি ভারতীয়র জন্য লজ্জাজনক। মমতা ব্যানার্জির শাসনামলে পশ্চিমবঙ্গ যে করুণ পরিস্থিতিতে পৌঁছেছে এটি তার প্রমাণ। আইপিএল এর পরে বেঙ্গালুরুতে এবং তামিলনাড়ুতেও একই রকম পরিস্থিতি দেখা গেছে। এটি স্পষ্ট যে এই রাজ্যগুলোর নেতৃত্ব নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে। उससे सिर्फ कोलकाता नहीं, पश्चिम बंगाल नहीं। এরই মধ্যে অবশ্য মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। চরম বিশৃঙ্খল পরিস্থিতির জন্য মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কেরালার স্থানীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতায় দোরগোড়ায় পৌঁছেছে বিজেপি। এখন পর্যন্ত 101টি ওয়ার্ডের মধ্যে 50টিতে জিতেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। দীর্ঘ 45 বছর পর কেরালার রাজধানী তিরুঅনন্তপুরমের পুরনিধমের ভোটে হেরে গেল সিপিএমের জোট এলডিএফ 29 এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 19টিতে জয়ী হয়েছে। নির্দলেরা 2টিতে। ফলে ক্ষমতায় বসতে চলেছে বিজেপি। 9 এবং 11 ডিসেম্বর 2 দফায় কেরালায়
পঞ্চায়েত ও পুরভোট অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে শুরু হয় গণনা। কেরালার রাজধানী দখলের জন্য দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করতে নামলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও শ্রমদান কর্মসূচির অংশ হিসেবে এই তৎপরতা দেখান বিজেপি নেতা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার এই ছবি। একদিকে যেমন সমর্থকরা প্রশংসায় ভাসাচ্ছেন, সমালোচনাও চলছে দেদারসে। অভিযোগ, লোক দেখানো কাজ করছেন তিনি। কিছুদিন পরপরই নেতাদের এমন সামাজিক কার্যক্রমে অংশ নিতে দেখা যায়, তবে আদতে রাজ্যের কোনো পরিবর্তনই আসে না। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে ইউনাইটেড এয়ারলাইন্সের টোকিওগামী একটি ফ্লাইট। শনিবার বিকেলে 275 জন যাত্রী এবং 15 জন ক্রু সদস্য নিয়ে যাত্রা শুরু করে বিমানটি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই তথ্য জানিয়েছে। ইউনাইটেডের একজন মুখপাত্র জানিয়েছে, একটি ইঞ্জিন কাজ না করায় উড্ডয়নের কিছুক্ষণ পরে বিমানটি অবতরণ করে। এ সময় ব্রাশ ফায়ার থেকে ধোঁয়া বের হতে থাকে দেখা যায়, তবে দ্রুতই নিভে যায় এই আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। হামাসের আরও এক শীর্ষ নেতাকে হত্যার দাবি করল ইসরায়েল। শনিবার গাজা সিটিতে ড্রোন হামলায় নিহত হন কমান্ডার রাইদ সাদ। তার বিরুদ্ধে হামাসকে সামরিকভাবে পুনর্গঠনের অভিযোগ তুলেছে আইডিএফ। 2 বছর আগে ইসরায়েলে হামাসের অভিযানের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে মনে করা হয় তাকে। গাজায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি হামলায় নিহত হামাসের সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতা সাদ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির পক্ষ থেকেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার গাজা সিটির নাবলুসি জংশনে আইডিএফের ওই অভিযানে প্রাণ গেছে আরও অন্তত 4 জনের। গুরুতর আহত হয়েছে অন্তত 25 জন। ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় 90 লাখ মানুষ। যুক্তরাজ্যের 2 মানবাধিকার এবং নীতি গবেষণা প্রতিষ্ঠান র্যানিমেড ট্রাস্ট ও রিপ্রিভের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। শ্বেতাঙ্গদের তুলনায় 12 গুণ বেশি ঝুঁকিতে অশ্বেতাঙ্গ নাগরিকরা, যার বড় অংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম। সবচেয়ে বেশি নাগরিকত্ব হারাতে পারেন ভারতীয় বংশোদ্ভূতরা। ঝুঁকিতে 2 লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও। 7 কোটি জনসংখ্যার যুক্তরাজ্যে 90 লাখ মানুষই রয়েছে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে। অর্থাৎ নিজের ব্রিটিশ পরিচয় হারাতে পারেন দেশটির মোট জনসংখ্যার 13% নাগরিক। যুক্তরাজ্যের 2 মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ব্রিটিশ আইন অনুযায়ী সরকার যদি মনে করে কোনো ব্যক্তি অন্য দেশের নাগরিক হওয়ার যোগ্য, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে তার নাগরিকত্ব বাতিল করতে পারে। এমনকি সেই ব্যক্তি ওই দেশে কখনো না গেলেও পড়তে পারেন এই সিদ্ধান্তের আওতায়। বিতর্কিত এই আইনের অপব্যবহার নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। গবেষণা প্রতিষ্ঠান দুটির প্রতিবেদন বলছে, বৈষম্যের শিকার মূলত অশ্বেতাঙ্গরা। শ্বেতাঙ্গদের তুলনায় তারা রয়েছেন 12 গুণ বেশি নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে। আদমশুমারির তথ্য, বার্ষিক জনসংখ্যা জরিপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন। বলা হয়েছে 16 লাখ কৃষ্ণাঙ্গ, 33 লাখ এশিয়ান ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে। একই ঝুঁকিতে থাকা শ্বেতাঙ্গ নাগরিকের সংখ্যা 24 লাখ হলেও তা মোট জনগোষ্ঠীর মাত্র 5 ভাগ। নিজের ব্রিটিশ পরিচয় হারানোর ঝুঁকিতে থাকাদের মধ্যে বড় অংশই মুসলিম, যারা মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তথ্যমতে সবচেয়ে বেশি প্রায় 10 লাখ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছে পরিচয় হারানোর সংখ্যায়। তালিকার 2য় স্থানে পাকিস্তান আর 3য় অবস্থানে রোমানিয়া। 7 নম্বরে থাকা বাংলাদেশের বংশোদ্ভূত 2 লাখের বেশি ব্রিটিশ নাগরিক হারাতে পারেন নাগরিকত্ব। নাগরিকত্ব বাতিলের এই আইনকে উদ্বেগজনক আখ্যা দিচ্ছে রানিমেড ও রিপ্রিভ। মুসলিম ও অশ্বেতাঙ্গ সম্প্রদায়ের জন্য এটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মত তাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইউক্রেনের রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। আক্রান্ত ৬টি অঞ্চলের জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ লাখের বেশি বাড়িঘর। ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও শিল্প কারখানা টার্গেট করে শনিবার ৪৫০র বেশি ড্রোন এবং ৩০টি মিসাইল ছুড়ে রাশিয়া। এমন অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ওডেসা, চার্নিহিভ, খেরসন, মাইকোলাভ সহ বিশাল এলাকার বিদ্যুৎ সরবরাহ। এর ফলে অঞ্চলগুলোয় তৈরি হয়েছে তীব্র পানি সংকটও। এখনও অন্ধকারে রয়েছে বিস্তীর্ণ এলাকা। যুক্তরাষ্ট্র রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ১২৩ কারাবন্দীকে মুক্তি দিল বেলারুশ। সেই তালিকায় রয়েছেন শান্তিতে নোবেল জয়ী এলিস বিয়ালিয়াটোস্কি, বেলারুশের বিরোধী দলীয় নেত্রী মারিয়া সহ বেশ কয়েকজন রাজনীতিক ও মানবাধিকার কর্মী। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ইউক্রেনের আরও ১১৪ বন্দী। ছাড়া পাওয়ার পর প্রত্যেকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। রাজধানীতে মার্কিন বিশেষ প্রতিনিধির সাথে দুদিন ব্যাপী আলোচনা হয় বেলারুশের প্রেসিডেন্টের বৈঠকে। গুরুত্বপূর্ণ রফতানি পণ্য পটাশ সারের উপর থেকে রফতানি নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত জানায় ওয়াশিংটন। হেলিকপ্টার দিয়ে এক দেশ থেকে অন্য দেশে মাদক পাচার, অতঃপর নিরাপত্তা কর্মীদের হাতে আটক। এক সন্ত্রাসী গ্যাংয়ের বিরুদ্ধে এমনই অভিযানের বিষয়টি জানিয়েছে স্প্যানিশ পুলিশ। তারা হেলিকপ্টারের সাহায্যে মরক্কো থেকে স্পেনে মাদক আনা নেয়া করত বলে জানা গেছে। সীমান্তবর্তী পরিত্যক্ত এক ওয়্যারহাউস থেকে জব্দ করা হয়েছে হেলিকপ্টারটি। অস্ত্র, নগদ অর্থসহ উদ্ধার করা হয় 650 কেজি বেশি মাদক। এছাড়াও স্পেনের মালাগা, আলমেরিয়া ও মুর্সিয়া প্রদেশে অভিযান চালিয়ে আটক করা হয় গ্যাংটির আরও 6 সদস্যকে। পুলিশের ধারণা, হেলিকপ্টার দিয়ে প্রতিবেশী মরক্কো থেকে মাদক এনে তা গাড়িতে করে ইউরোপের অন্যান্য দেশে পাচার করত গ্যাংটি। পর্যটন, চাকরি কিংবা শিক্ষা ভিসা নয়, অস্ট্রেলিয়াতে যুক্ত হয়েছে নতুন আরেক ধরনের ভিসা, জলবায়ু ভিসা। এক চুক্তির আওতায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ট্রুভ্যালির নাগরিকরা পাবে এই সুবিধা। জলবায়ু সংকটে ডুবতে থাকা দেশটির 1/3 নাগরিক আবেদন করেছে অস্ট্রেলিয়ার ক্লাইমেট ভিসার জন্য। এরই মধ্যে সেখানে পৌঁছেছেও টুভ্যালুর জলবায়ু উদ্বাস্তুদের একটি দল। জলবায়ু সংকটের কারণে নিশ্চিহ্ন হতে চলেছে পুরো একটা দ্বীপরাষ্ট্র। প্রথমবারের মতো জলবায়ু উদ্বাস্তু হিসাবে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন সেখানকার নাগরিকরা। অস্ট্রেলিয়া এবং হাওয়াইয়ের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা প্রবাল দ্বীপের দেশ টুভ্যালু। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে আয়তন কমছে দেশটির। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি এই দ্বীপরাষ্ট্র। 2 বছর আগে টুভ্যালু এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া এক চুক্তির আওতায় চালু হয় ক্লাইমেট ভিসা। এই ভিসার জন্য আবেদন করেছে 11,000 জনসংখ্যার দেশটির প্রায় 1/3 নাগরিক। প্রথম দফায় যারা অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন তাদের মধ্যে রয়েছে টুভ্যালুর প্রথম নারী ফর্কলিফট চালক, একজন দাঁতের ডাক্তার এবং একজন যাজক। বিদেশের মাটিতে থেকেও নিজ দেশের সহায়তা করার চেষ্টা করবে তারা। এরাই বিশ্বের প্রথম জলবায়ু শরণার্থী। আমি অস্ট্রেলিয়া থেকে যা নতুন কিছু শিখব তা সবসময় আমার নিজের দেশে গিয়ে প্রয়োগ করার চেষ্টা করব। এমনকি আমি যদি অস্থায়ীভাবে ফিরে আসি, তবুও আমি এখানে স্বেচ্ছাসেবী কাজ করব তাদের সাহায্য করার জন্য। এই সুযোগের খবর শোনার পর আমি খুবই খুশি হয়েছি। এটি আমাকে আমার ভবিষ্যৎ এবং অস্ট্রেলিয়ায় বসবাস করে জীবনের উন্নতির জন্য নতুন পথ তৈরি করার সম্ভাবনা নিয়ে ভাবতে সাহায্য করছে। নাসার বিজ্ঞানীদের পূর্বাভাস, 2050 সালের মধ্যে অর্ধেক ডুবে যেতে পারে টুভ্যালুর প্রধান দ্বীপের। এই দ্বীপেই বাস করেন দেশটির প্রায় 60% মানুষ। মাত্র 20 মিটার চওড়া জায়গায় কোনোভাবে টিকে আছে গ্রামগুলো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেখানে আর কোনো নিরাপদ আশ্রয় থাকবে কিনা তা নিয়েই রয়েছে সংশয়। টুভ্যালুর মানুষদের এই যাত্রায় প্রমাণ করে জলবায়ু পরিবর্তন আর কোনো ভবিষ্যৎ হুমকি নয়, বরং আজকের বাস্তবতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।